কোল্ড কফি নিবি তাই না? মা সামান্য মাথা ঝাঁকালো। তিহু মুস্কি হেসে এগিয়ে চলল ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে কোল্ড কফির অর্ডার দিয়ে মাহার বসার স্থানটার দিকে যাচ্ছিল তিহু। হুট করেই পদচালনা থেমে যায় তার। যখন দৃশ্যমান হয় মাহার সামনের চেয়ারটাতে যেখানে সে বসেছিল, সেখানে এখন অন্য একজন প্রাপ্তবয়স্ক সুঠামদেহী পুরুষ। উল্টো দিকে ঘুরে বসার দরুন তিহু শুধুমাত্র তার পেটটা দেখতে পাচ্ছে। তবে মুহূর্তে সে নিশ্চিত হয়ে গেল এটাই রাউফিন, কেননা মাহার মুখের ভাবসাব সেটারই প্রমাণক হিসেবে কাজ করছে। তিহু আর এক মুহূর্ত দাঁড়ালো না। এতদিনকার জমিয়ে রাখা ক্ষোভ সব মিটিয়ে দিতে ধূপধাপ পায়ে গিয়ে চলল সেদিকে। রাউফিন পিছনে এসে থমকালো সে। বড় একটা নিঃশ্বাস নিয়ে এক নাগাড়ে বলতে শুরু করলো। আপনি তাহলে সেই রাউফিন কি বাউফিন হোয়াট এভার, আপনি তো সেই না যার একটা ফোঁস করে ওঠা মা আছে, বোঝে কম চিল্লায় বেশি। আর আপনিও তো মাম্মাস বয়। এতদিন পর আমার বান্ধবীর কাছে কি, হ্যাঁ এখন কি আবার নতুন ফোন দিয়ে আসছেন মা ছেলে মিলে আমার বান্ধবীকে ফের অপমান করার? শুনুন মিস্টার, আপনার থেকে হাজার গুণ হ্যান্ডসাম আর সুন্দর পাত্র অপেক্ষা করছে ওর জন্য। MHR গ্রুপস অফ কোম্পানিজের নাম শুনেছেন না? সেটার সিইও মাহমুদুল হক, তার ফিয়ান্সিও। তাহলে বুঝতেই পারছেন কোথায় আপনি আর কোথায় সে। আপনার মতন ডেট অফার মালকে আর যেন কখনো আমার বড় জ্বর আশেপাশেও না দেখি। চলেন ফটেন। তারা এমন কথাবার্তায় মাহা বারংবার তাকে ইশারা করছে থামতে, তবে তাতে কোনো হেলদোল নেই তিহুর। এক নাগাড়ে কথাগুলো শেষ করে তবেই থামল সে। তার কথা শেষ হতেই রাউফিন একবার তার দিকে ফিরল। সঙ্গে সঙ্গে চোখ কোঠো থেকে বের হয়ে যাওয়ার উপক্রম তার। একটা ঢোক গিলে সে বলল। ব্রাদার তুমি এখানে? তিহু তাকে ব্রাদার কেন বলল? সূক্ষ্ম ভাঁজ তৈরি হলো মাহার হৃদয়ের মধ্যেখানে। বিচলিত হলো খানিক। আর এদিকে এতক্ষণ নিজের লাগামহীন কথাবার্তার জন্য লজ্জায় পড়ে গেল তিহু। লজ্জায় পড়াটাই কি স্বাভাবিক? কেন না? কথায় কথায় সে মাহাকে তার ফিয়ন্সি বলে ফেলেছে যে তাই বলে। এদিকে দুই সঙ্গিনী যখন অদ্ভুত চিন্তার সাগরে ডুবে, তখন চেহারায় কোনো হেলদেল নেই তাওফিনের। তার নিশ্চিন্ত থাকার কারণ একটাই, মাহার গ্যালারিতে মাহা আর তিহুর বেশ অনেকগুলো ছবি দেখেছে সে। প্রথমে দেখে অবশ্য সে নিজেও অবাক হয়েছিল, তবে পরক্ষণে সবটা পরিষ্কার হয় তার সম্মুখে। সে বুঝতে পারে তিহুই মাহার সেই তথাকথিত বেস্ট ফ্রেন্ড, যার কথা রাউফিন জানত, তবে কখনো দেখা হয়ে ওঠেনি। তিহু একটা শুকনো ঢোক গেলে অপ্রস্তুত হেসে পড়ল। ব্রাদার বললেন না যে, এখানে কি করো? রাউফিনও আটোশিট বেঁধে এসেছে। সে খুব ভালো করে জানত এখানে আসলে তিহুর সঙ্গে দেখা হওয়ার চান্স শতভাগ, তাই বুদ্ধি খাটিয়ে এসে পড়ল। এই তো তোমার ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। পরে শুনলাম তুমি এই ক্যাফেতে, তাই চলে আসলাম তোমাকে নিতে। আর নীলও আজকে একটু ব্যস্ত, কী সব মন্ত্রীদের সাথে মিটিং আছে বলল, তাই আমি আসলাম। তিহু ছোট্ট করে বলল। ও তিহু দ্রুত এখান থেকে কেটে পড়ার চিন্তা ভাবনায় আছে। হাজার হলে সে একটু আগে যে কথাগুলো বলেছে তাতে লজ্জায় হয়তো মাহার করুণ অবস্থা। তার সামনে থেকে এখন এনাকে নিয়ে চলে যাওয়াই উত্তম। কিন্তু লোকটা এখানে এসেছে, তার উপর তিহুর সাথে আবার তার খুব ভাব। একটা পাতানো ভাই বোনের সম্পর্ক আছে বলতে গেলে। তারপর মাহাও তার বেস্ট ফ্রেন্ড। এমন কাছে দুজন মানুষ সামনাসামনি, তাদের মধ্যে একটু আলাপচারিতা না করিয়ে দিলে হয়? তিহু সামাজিকতা বজায় রাখার দরুন বলল। ব্রাদার, তিহু মাহার দিকে ফিরে বলল। মিট মাই বেস্ট ফ্রেন্ড তাসফিয়া মাহা। রাউফিন বাঁকা এসে মাহার দিকে তাকিয়ে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল। ও নাইস নেম। মা বুঝতে পারছে রাউফিনের চালাকি, তবে এই মানুষটা তিহুর ভাসুর ভেবেই কেমন লাগছে তার। তার মানে তিহু এতদিন এই মানুষটার সাথেই তার। মলিন হাসির রেখা ভেসে উঠল মাহার ঠোঁটের কোণে। বোকা তিহু যদি মানুষটাকে চিনত। এদিকে রাউফিন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সে তখন থেকে, আর মাহা চিন্তার অতল গভীরে। ব্যাপারটা দৃষ্টিকটু লাগলো তিহুর। মাকে আলতো ধাক্কা দিয়ে সে বলল। কিরে কই হারিয়ে গেলি? এটাই হচ্ছে আমার ব্রাদার, হ্যান্ডশেক কর। মা না চাইতেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। রাউফিন মুস্কি হেসে পড়ল। আমি মাহমুদুল হক রাউফিন, MHR গ্রুপস অফ কোম্পানির সিইও, সেই সাথে তিহুর ব্রাদার। রাউফিন নামটাই থমকালো তিহু। তাহলে এনার অন্য নাম রাউফিনও ছিল। তার বোকা মাহা ভেবেছে এটা সেই রাউফিন। বোকার ডিম একটা। এমন উজবুক কর্মকাণ্ডে মনে মনে তাকে হাজারটা অবজ্ঞা করল তিহু। অতিবাহিত হয়েছে বেশ কিছুক্ষণ। এতক্ষণ অনেক আলাপচারিতা চালিয়েছে তারা। আলাপচারিতা বলতে তিহু বলেছে, আর তারা শুনেছে। তারা বলতে শুধু মাহা, কেননা রাউফিনের দৃষ্টি মনোনিবেশ শব্দ মাহাতে নিবদ্ধ ছিল। হঠাৎই হাতঘড়ির দিকে তাকিয়ে মাহা বলল। আজকে তাহলে আমি যাই, আর টাইম নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। বলে সে উঠে দাঁড়াতেই রাউফিন উঠে দ্রুততার সহিত বলল। কোথায় যাচ্ছ? চলো আমি ড্রপ করে দেব। পরক্ষণেই নিজের কথায় নিজেই লজ্জায় পড়ল সে। তিহুর সামনে এমন হ্যাংলামও করল,
কিন্তু তিহু তত একটা খেয়ালই করেনি ব্যাপারটা। তবুও রাউফিন সাফাই গাওয়ার স্বরে বলল, ইয়ে মানে আসলে ও, আমরা তো বাসায় যাচ্ছি, তাই ভাবলাম আপনাকেও নিয়ে। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে মাহা বলল, তার দরকার হবে না। আমি একা একা চলাচলে অভ্যস্ত। ইনফ্যাক্ট অন্য কেউ আমার সঙ্গ দিলেও এখন খারাপ লাগে। আর এমনিতেও আপনাদের যাওয়ার রাস্তা আর আমার রাস্তা সম্পূর্ণ ভিন্ন, বিপরীত। এত ফিলোসফার মার্কা কথা বলার কি দরকার? চল, তোকে ড্রপ করে দিয়েই আমরা যাব। তিহুর কথাই রাফিন সায় জানালেও মাহা বিরোধিতা প্রকাশ করে বলল, একদমই দরকার নেই। দেখছিস না বেলা পড়েছে, তোরা বরং যা, আমি রিক্সাতে করে চলে যেতে পারবো। কি আর করার। রাউফিন আর তিহু বেরিয়ে পড়লো সেখান থেকে। তিহু কিছুক্ষণ হলো অদৃশ্য হয়ে গিয়েছে, তবে রাউফিন একটু ধীরে হাঁটছিল মাহার সমান্তরালে যাওয়ার জন্য, নিজের প্রচেষ্টায় সফল হতে। মাহার কানের কাছে সামান্য ঝুঁকে ফিসফিসিয়ে এসে বলল, কথাটা যখন সিস্টার বলেইছে তাহলে সেটা সত্য করার দায়িত্ব তো আমার। তৈরি থাকেন ম্যাম, কিছুদিনের মধ্যেই আপনাকে আমার অর্ধাঙ্গিনী করব। নিঃশ্বাস আটকে আসলো মাহার। থমকালো পদচারণা, বিস্ফোরিত নয়নে রাউফিনের দিকে তাকাতেই মুচকি হেসে হেলে দুলে সেখান থেকে প্রস্থান করলো রাউফিন। গাড়িতে বসে উসখুস করছে তিহু, ড্রাইভিং সিটে বসে আছে রাউফিন। মূলত সেই কারণেই এত অস্থিরতা। তখন কত কিছু না জেনে বলে ফেললো তাকে। সাদে কি আর নীলটাকে স্টুপিড বলে? ঠিকই বলে। এদিকে লুকিং গ্লাসে তার এমন অবস্থা দেখে মুচকি হাসলো রাউফিন। তবে তিহুকে এরূপে একদমই ভালো লাগছে না তার। তাই সে বদ্ধ গাড়ির গুমট কাটানোর জন্য বলল, কি ব্যাপার সিস্টার, তোমাকে চিন্তিত লাগছে? এনি প্রবলেম? তিহু এতক্ষণ আনমনে ছিল। রাউফিনের এমন কথায় অপ্রস্তুত হেসে বলল, না না না, তেমন কিছু না। আসলে তখন তোমাকে এরকম বলে ফেলেছি তো তাই। রাউফিন দক্ষ হাতে গাড়ি চালনা করতে করতে উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল, সিস্টার, তুমি তখন কি জানি একটা বলছিলে না? রাউফিন নাকি? কে সে? আসলে ব্রাদার, আই এম রিয়েলি সরি। আসলে আমি জানতামই না যে তোমার নামও রাউফিন। ইটস ওকে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি কার কথা বলছিলে। আসলে ব্রাদার, আমার ওই যে বেস্টুকে দেখলে না, ওর এক্স এর নাম ছিল রাউফিন, কিন্তু ওর ক্যারেক্টার একদমই তোমার মতো না। বেটা খচ্চর, ওই বেটার জন্য আমার বান্ধবীটা কত কান্নাকাটি করছে। একবার যদি ওনাকে সামনে পায় না, পুরো সন্ডে মন্ডে ক্লোজ করে দিব। তিহুর কথায় রীতিমতো বিষম লাগলো রাউফিনের। তিহু যাকে না জেনে কথাগুলো বলছে সে নিজেই। এদিকে তার এমন অবস্থা দেখে তিহু বলল, আরে ব্রাদার, তোমাকে বলিনি তো, ওই বেটাকে বলেছি। রাউফিন নিজেকে সামলিয়ে বলল, বুঝেছি, কিন্তু সিস্টার তুমি আমাকে বলো তো, তোমার কেন এত রাগ তার উপর? ওই বেটা যা করছে সেটা শুনলে তোমারও রাগ হবে। অবশ্য তুমি তো মাহার লাভ স্টোরি সম্পর্কে কিছু জানো না। তো বলো তাহলে শুনি। সত্যি শুনবে? হ্যাঁ, তুমি বলো। ঠোঁট চেপে দুষ্টু হাসলো রাফিন। হাজার হলে অন্যের মুখে নিজের লাভ স্টোরি শোনার মজাটাই আলাদা। এদিকে তার থেকে সম্মতি পেয়ে বোকাতিহু বলতে শুরু করলো, সময়টা আজ থেকে 5 বছর আগে। তখন আমরা দুজনেই নবম শ্রেণীতে পড়ি। বলা বাহুল্য, মাহা আর আমার ফ্রেন্ডশিপ হয়েছে মাধ্যমিক লেভেলে। আমরা দুজনেই তখন ষষ্ঠ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে সবে সপ্তম শ্রেণীতে উঠেছি। যাই হোক, নবম শ্রেণীতে পড়াকালে আন্টি অর্থাৎ মাহার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। একটা অপারেশনের জন্য কিছুদিন ঢাকায় থাকতে হয়। মাহার এক আন্টির বাসা ঢাকায় হওয়ার তারা প্রায় বছর খানেক সেখানেই ছিল। তো নতুন করে মাহা আবার ঢাকার একটা স্কুলে, তার সাথে পাশেই একটা কোচিং সেন্টারে ভর্তি হয়। সময় চলমান কেটে যায় প্রায় মাস দুয়েক। আমার আর ওর সম্পর্কের মাঝেও খানিক ছেদ পড়ে। আসলে তখন আমরা দুজনেই ছোট, আর ও অনেক দিন হলো ঢাকায় এসছে। যাই হোক, ওর আরো কিছু বন্ধু মহল জোটে। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, তেমন হয় ওর অবস্থা। ওর প্রত্যেকটা ফ্রেন্ডেরই বয়ফ্রেন্ড ছিল, শুধুমাত্র ওর ছাড়া। ওর তাতে অত একটা আগ্রহ ছিল না। তবে একদিন একটা অন্যরকম ঘটনা ঘটে। সেদিন সিনিয়রদের ক্লাসের সামনে দিয়ে ও আনমনে হেঁটে নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল। যেহেতু কোচিং, তাই অনেক বড় বড় ক্লাসের ছেলের মেয়েরাও পড়তো সেখানে। মাহার আবার ওই ক্লাসের একটা মেয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, মেহতাজ আপু। তার খোঁজেই ও এক ঝলক ক্লাসের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে ওর নজর বিদ্ধ হয় এক ছিপছিপে গরনের মাস্ক পরিহিত ফর্সা তরুণের পানে। কিশোরী মনে হঠাৎই দোলা দেয় সে। মাহা অপলক চেয়ে থাকে সেদিকে। কিছুক্ষণের মাঝে ধ্যান ভেঙে যায়। ততক্ষণ নির্লজ্জের মতো এমন চেয়ে থাকার দরুন জিভ কেটে দ্রুত সেখান থেকে
প্রস্থান করে সে। প্রথম দিনটা অতিবাহিত হয় এভাবেই। এরপর থেকে প্রায়শই মাহা ছেলেটাকে দেখার প্রচেষ্টা চালায়। অনেক কষ্টে ও জানতে পেরেছিল ছেলেটার নাম রাউফিন। সে আবার খুব ভালো সাইকেল চালাতে পারত। মারাত্মক সুদর্শন লাগতো তাকে যখন সে সাইকেল চালাতো। প্রতিদিন কোচিংয়ে মাহা ঠিক সেখানেই বসতো যেখান থেকে রাউফিনকে বেশ ভালোভাবে দেখা যায়। দিন অতিবাহিত হতে লাগলো। একদিন একটা অনুষ্ঠানে যাওয়ার দরুন বেশ দেরিতে কোচিংয়ে গিয়েছিল মাহা। তবে অদ্ভুতভাবে সেই দিনটি তার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কেননা রফিন মাহার ক্লাসেরই একটা মেয়েকে দিয়ে নিজের ফোন নাম্বার পাঠিয়েছিল তার কাছে। সূচনা হলো এক নব প্রেম কথনের। তাদের মুহূর্তগুলো না অনেক সুন্দর ছিল। রাউফিন অনেক দুষ্টুমি করত মাহার সাথে। এই যেমন ধরো, মাহা বসে বসে পড়ছে, হুট করে ফোন দিয়ে এসে বলতো, জানো, আমি এখন প্রধান সড়কের উপর সাইকেল চালাচ্ছি, সামনে একটা ট্রাক, আমার হাত ছেড়ে দেওয়া, এই আমার সামনে চলে এসেছে। এদিকে বেচারির ভয়ে জমে কাদো কাদো অবস্থা। তাতে আবার রাউফিন নিজেই হেসে বলতো, আরে না না, আমি সাইকেল ধরে সাবধানে চালাচ্ছি। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটিতে কাটতে লাগলো দিনগুলো। তবে এরই মাঝে তাদের ওপর নজর পড়ল অলিজা নামক এক ডাইনির। শালি ভুটকি রফিনের মায়ের সামনে গিয়ে উল্টাপাল্টা লাগালো। আর সেই মহিলাও ছিল ব্যাপক মেজাজধারী। বেটি বোঝে কম, লাফায় বেশি। নিজের আদরের ছেলেকে কিছু বলেছিল কিনা জানা নেই, তবে মাকে যা ইচ্ছে নয় তাই বলে কথা শোনায়। ভীষণ ডিপ্রেশনে চলে যায় মাহা। কোচিং এর প্রত্যেকটা টিচারের সামনে তার ভালো ইমেজটা খারাপ হয়ে যায়। যে টিচারটা ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো সেও আর চোখে তাকানো শুরু করে। এরপর বাদ দাও, সেগুলো না শুনলেও চলবে। এক তিক্ত বিষাক্ত অতীত বলা যায়। তবে তুমি জানো ব্রাদার, সেই রফিল যার জন্য আমার বেস্টি এখনো কান্না করে, সে ওই দিনের পর থেকে আর কখনো যোগাযোগের প্রয়োজন বোধ করেনি মাহার সাথে। বেচারি অনেক চেষ্টা করেও রফিনের পুরাতন নাম্বারে অ্যাক্টিভ পায়নি তাকে। তবে তুমি জানো ব্রাদার, ও এখনো রাউফিনের কথা মনে করে গুমড়ে ওঠে। হৃদয় স্পন্দন বেগতিক হয়, হাত পায়ের কম্পন মাত্রা ছাড়ায়। বেচারিটা এখনো উম্মাদের মতো ভালোবাসে তাকে। তিউর কথা শেষ হতেই হুট করে থামলো গাড়িটা। রাউফিন মৃদু হেসে বলল, চলে এসেছি সিস্টার। তিউ নামলো, এগিয়ে গেল মহলার দিকে। তবে রাউফিন এখনো নিরাশ ভঙ্গিতে বসে আছে, মুখস্থে জুড়ে অনুশোচনা। সত্যি তো, সেদিনের পর থেকে সে আর কখনো মায়ের সাথে যোগাযোগ করতে পারেনি। অবশ্য তার দোষ সেই, কেননা ফোনটা সেদিন মায়ের উপর রাগ করে ভেঙে ফেলেছিল সে। আর তার প্রায় সপ্তাহখানেকের মধ্যে আমেরিকা যাওয়ার দরুন আর যোগাযোগ হয়ে ওঠেনি। পার্টি অফিসের মিটিং শেষে ঘন্টা দুয়েক হলো অফিসে এসেছে নীল। এই যে চেয়ারটাতে বসে সবে ল্যাপটপটা সম্মুখে রেখেছে, তখনই পাশে থাকা টেলিফোনের ধ্বনি মনোনিবেশ করলো তার। ভ্রুদের মধ্যখানে তৈরি হলো সূক্ষ্ম ভাঁজ। সেভাবেই ফোনটা গ্রহণ করে সে বলল, হ্যালো। ওপাশে থাকা ব্যক্তিটি কিছুটা ভীত কণ্ঠে বলল, স্যার, একটা মেয়ে এসেছে, বলছে আপনার সাথে দেখা করবে। আমি কিছু বলার আগে আপনার কেবিনের দিকে চলে গেছে। নীলের ভুরু দুটি আরও কুঁচকে আসলো। তবে জবাবে সে কিছু বলার আগেই দরজায় হালকা নক করলো কেউ। নীল দ্রুত ফোন রেখে বলল, কাম ইন। হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে ভেতরে প্রবেশ করলো গাঢ় নীল শাড়ি পরিহিত এক সুশ্রী রমণী। নীল ভুরু কুচকে গুরুগম্ভীর দৃষ্টিতে তাকালো সেদিকে। মেয়েটি প্রাণবন্ত হাসলো নীলকে দেখে। হাসের ঝলকানিতে তাকে বড় মনোহর দেখালেও নীল তাকালো না সেদিকে। মেয়েটি এগিয়ে এসে আদুরে স্বরে বলল, কেমন আছেন নেতা সাহেব? ভালো। এক কথায় উত্তর সারল নীল। বড্ড গম্ভীর শোনালো সে কণ্ঠস্বর। তবুও মেয়েটি হেসে বলল, আপনি কিন্তু একটু ইন্ট্রোভার্টেড টাইপ। ধাপে আমি কি দাঁড়িয়ে থাকবো? নীল ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে বলল, সামনে ফাঁকা অনেক স্পেস আছে, আই থিঙ্ক সেগুলো তোমার জন্য এনাফ। তাও যদি দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে আমার কি করার? মেয়েটি আবার সত্যি সত্যি অপ্রস্তুত হলো। সে বেছে বেছে নীলের ফেভারিট কালার শাড়িটা পরে এসেছে। এমন কেউ নেই যে তাকে দেখে প্রথমবারই প্রশংসা করেনি, অথচ নীল একবারও তার দিকে ঠিকমতো তাকাচ্ছেন। ব্যাপারটা অপ্রীতিকর। যাই হোক, সে নীলের সম্মুখে চেয়ারটি টেনে বসল। শুনবেন না আমি কেন এসেছি? নীল গৌরগম্ভীর দৃষ্টিতে এক ঝলক মেয়েটির পানে চাইল। পানিমন্ত্রীর একমাত্র মেয়ে সে, দেখতে অনেকটা বাবার মতোই, গোলগাল ফর্সা মুখশ্রী। নাম সুনেরা ইশতিয়াক অরু। অরু একগাল হেসে বলল,
আমি আপনাকে আমার বার্থডে পার্টিতে ইনভাইট করতে এসেছি। কালকে আমার বার্থডে, তাই তো? তাকে কথা শেষ করতে না দিয়ে নীল ল্যাপটপে কাজ করতে করতে বলল, এই ব্যাপারে কিছুক্ষণ আগেই তোমার বাবার সাথে আমার কথা। সেক্ষেত্রে নতুন করে তোমার আসার কারণটা কি জানতে পারি? অরু অপ্রস্তুত হয়ে উঠল। মূলত নীলকে আর তার গাম্ভীর্যকে অরুর মারাত্মক ভালো লাগে। বলা চলে নীল তার অন অ্যান্ড অনলি ক্রাশ। তাই তো বাবা বলা শেষও আগ বাড়িয়ে সে আবার এসেছে। কিন্তু এখন কি বলবে? কিছুটা অপ্রস্তুত কণ্ঠে সে বলে উঠল, না, আসলে আমি ভাবলাম বাবা তো অনেক বিজি থাকে, তাই যদি ভুলে যাই, এই জন্য আমি নিজেই এলাম। ও, বুঝলাম। তো তাহলে তোমার কথা তো শেষ, তাই না? এখন তুমি আসতে পারো। অরু এবার ভুরুকুচকে তাকালো। এমন রাফ বিহেভ তার সাথে, তবুও নিজেকে সংযত রেখে হাতে থাকা গোলাপগুচ্ছ নীলের দিকে এগিয়ে দিয়ে সে বলল। এগুলো আপনার জন্য। নীল সেদিকে না তাকিয়ে বলল। আই হেট রেড রোজ। অরুর মুখশ্রী এবার সত্যি সত্যি ভোতা হয়ে গেল। এই মানুষটা রেড রোজকে হেট করে বলল নাকি চাতুরতায় তাকে বোঝালো, গড নস। এক প্রকার বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল অরু। এই তুমি চিটিং কেন করলে? আমি নিজের চোখে দেখেছি তোমার পাঁচ পড়েছে। তুমি ছক্কার দান কেন দিলে? নীরার রুমে লুডো খেলছিল তিহু, নিহিত, রাফা, নীরা। এক পর্যায়ে খেলতে খেলতে তারা যখন একটু গল্প গুজবে লিপ্ত হয়েছে, সঙ্গে সঙ্গে নিহিত দুষ্টমি করে পাঁচ পড়া চালটা ছক্কা দিতে যেতে তৎক্ষণাৎ দ্রুতকণ্ঠে তাকে থামিয়ে দিল তিহু। নিহিত বোকা হেসে বলল, একটু দেখছিলাম যে তোমাদের মনোযোগ আছে কিনা। তুমি তো দেখছি অনেক মেধাবী, পুরো তীক্ষ্ণ বাজ পাখির মতো চোখ তোমার। পাম কমায় দাও ব্রো। আগে যে মিথ্যা চালটা দিয়েছো সেটা সংশোধন করো। মা, তুমি জানো না, একবার ভালো কিছু করলে সেটা বদলাতে হয় না। কি হলো রাফা, বলিস না কেন? এদিকে রাফা ক্ষুব্ধ দৃষ্টিতে চেয়ে আছে। নিহিত কথাটা বলতেই ফুস করে উঠল সে। অবস্থা বেগতিক দেখে নিহিত দ্রুত বোকা হেসে চাল বদলালো। এবার এসে পথে। তার জবাবে নিহিত কিছু বলার আগে রুমে প্রবেশ করে আসমা বেগম। তিহুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বৌমনি, তোমাকে নীল বাবা ডাকছে। নীলের কথায় রাফা আর নিহিত দুষ্টু হেসে তাকায় তিহুর দিকে। লাজুক তিহু কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলে ওঠে, তুমি যাও, আমি একটু পরে আসছি। সঙ্গে সঙ্গে আসমা বেগম তীব্র বিরোধিতা করে বলে ওঠেন, না না নীল বাবা তোমাকে এখনই যেতে বলেছে। আসমা বেগমের কথা শেষ হতে না হতে নিহিত আর রাফা তার কথার পুনরাবৃত্তি করে একসঙ্গে বলে ওঠে, না না নীল, বাবা তোমাকে এখনই যেতে বলেছেন। ব্যাস তেল ফর্সা মুখশ্রী লাজে রাঙ্গা হয়ে ওঠে। তা দেখে রাফা গুনগুনিয়ে গান গেয়ে বলে, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে রাতে, আজি মালা বদল হবে এই রাতে। তার গানে তিহু কিছুটা রাগ দেখানোর ভঙ্গিতে বলে। রাফু, রাফা মুস্কি হেসে বলে, তোমার আর ড্রামা করতে হবে না, যাও। দেখছো না আমার ভাইটা এসে তোমার খোঁজ করছে। যাও যাও, দ্রুত যাও। তিহু আর এক সেকেন্ড দাঁড়ায় না, দ্রুত পায়ে প্রস্থান করে সেখানে থেকে। আর যাওয়ার মানে চেয়ে রাফা আর নিহিত একে অপরের দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে। রুমে এসে দেখা মেলে না নীলের। তিহু ভুরুকুচকে চারিদিকে নজর বেলায়, তবে কোথাও নেই নীলের অস্তিত্ব। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দও শোনা যাচ্ছে না। তাহলে কি আসমা বেগম থেকে বোকা বানালো? কিন্তু এতে ওনার লাভ কি? তিহু বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যাবে, তখনই তার অনুভূতি হয় ছাদ খোলা, ব্যালকনিটায় কারো অস্তিত্ব। সে বুঝতে পারে হয়তো সেখানেই আছে নীল, তাই দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায় সে। ব্যালকনিতে এসে দেখতে পায় তিহু নীল পিছন ঘুরে দাঁড়িয়ে। সে কি করছে বুঝতে তিহু একটু এগিয়ে যেতে সঙ্গে সঙ্গে গা গলিয়ে আসে তার। দ্রুত দুকদম পিছিয়ে এসে সে বলে, ছি ছি, আপনি সিগারেট খান? ফাত্তু। তিহুর কণ্ঠে অপ্রস্তুত হয়ে পেছনে তাকায় নীল। দ্রুত হাতে থাকা সিগারেটটা নিচে ফেলে, পা দিয়ে পিষে পড়ল। হোয়াটস প্রবলেম? বলে সে এগোতে গেলে তিহুর সঙ্গে সঙ্গে আরো কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে, একদম আমার এখানে আসবেন না, সরুন বলছি। ছি, আপনি সিগারেট খান? আসবেন না আমার এখানে। নীল তার কথা তোয়াক্কা না করে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হোয়াটস রং? তুমি তখন থেকে সিগারেট সিগারেট বলছো কোনটাকে? ইটস সিগার, নট সিগারেট। দিস ইজ মাচ মোর কস্টলি। তিহু নাক সিটকিয়ে বলে, গু তো গুই, সেটা মুকেশ আম্বানির টয়লেটের হোক অথবা পাবলিক টয়লেটের, একই তো কথা। তিহুর এমন কথায় নীল দ্রুত এগিয়ে আসে তার দিকে। সরে যাওয়ার কোনো উপায় না পেয়ে তিহুর সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে লেগে পড়ে।
নীল নিজের ডান হাতটা তীর পেছনের দেয়ালে শক্তপোক্তভাবে রেখে বলে। টেস্ট করবে নাকি? আসলে কেমন করলে করতে পারো। সে নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলে। দেখো এখনো ফ্লেভার লেগে আছে। তিহু এবার লজ্জায় মেয়ে পড়ে। বাম দিকে থাকা নীলের হাতটা নিজের ক্ষীণ শরীরের সর্বশক্তিতে সরিয়ে দিয়ে চলে যেতে যেতে বলে। নট ইন্টারেস্টেড। নীল অপ্রস্তুত থাকায় সহসা ভারসাম্য হারায়, তবে পরক্ষণেই তিহুর দিকে তাকে মুচকি হেসে বলে। সেটা আমি জানি। ইন্টারেস্টেড কি নট ইন্টারেস্টেড? তিহু তার কথায় কান দেয় না। দ্রুত রিমেশে সোফায় বসতে যেতেই দেখতে পায় সেখানে একটা মোরগজাত কিছু। দেখে তো মনে হচ্ছে শাড়ির প্যাকেট, কিন্তু নীল শাড়ি এনেছে কার জন্য? তার জন্য কি? এমনই হাজারটা প্রশ্ন মাথায় ঘূর্ণিপাক চল নাকালে নীল এসে দাঁড়ায় তার পাশে। তিহুর অবাক দৃষ্টি দেখে বলে। এতটা শকড হওয়ার কিছুই নেই। ইটস ফর ইউ। তিহু তার দিকে ঠিক তেমন দৃষ্টি রেখেই বলে। আমার জন্য কেন? কাল একটা প্রোগ্রাম আছে আর সেখানে তুমি আমার সাথে যাবে। দেখুন তো এই ঝুমকাটা পারফেক্ট তো না? তিহুর কণ্ঠে হাতে ঘড়িটা পড়তে পড়তে এক ঝলক তার দিকে তাকায় নীল। সঙ্গে সঙ্গে দৃষ্টি আটকে যায় তার। নিষ্পলক চেয়ে থাকে ডার্ক ব্লু কালারটা শাটিন শাড়ি পরিহিত খোলা চুলের অপরূপাটির পানে। এদিকে নীলের দেওয়া শাড়ির সঙ্গে কোন ঝুমকাটা পরলে ভালো লাগবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল তিহু। অবশেষে বহু কষ্টে একজোড়া পাথরের ঝুমকা পছন্দ হয় তার, তবে সেটা শাড়ির সাথে ম্যাচ করবে কিনা তাই নিয়ে পড়েছে আরেক চিন্তায়। না পেরে শেষমেশ নীলের কাছে প্রশ্নটা করে ফেলল সে, তবে প্রশ্ন করে পড়েছে আর এক বিপাকে। নীল প্রশ্নের জবাব না দিয়ে বরং হাঁ করে তাকিয়েছে তার থেকে। তিহু মুখ কুচকে বলল। এই যে মিস্টার, আপনি কি বলবেন নাকি আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো? তার কণ্ঠে যেন ধ্যান ছুটল না, বরং দৃষ্টিতে ঠিক আগের মতোই মুগ্ধতা রেখে গোললাগা কণ্ঠে সে বলল। অ্যাবসলিউটলি গর্জিয়াস। তিহু নীলের এমন কথায় ভুরু কুচকে বলল। মানে? ধ্যান ভাঙল নীলের। বুঝলো এতক্ষণ কিভাবে আহাম্মকের মতো চেয়েছিল সে। তৎক্ষণাৎ নিজের সরিয়ে দৃষ্টি হাতে দ্রুত ঘড়িটা পরে নিল। অতঃপর কোনো পূর্বাভাস ছাড়াই বেরিয়ে গেল রুম থেকে। তার এমন কর্মকাণ্ডে তাজ্জব বনে গেল তিহু। এক হাত কোমরে রেখা বোকা দৃষ্টি নিক্ষেপ করে আনমনে বলে উঠল। এই লোক এমন করলো কেন? রেডি হয়ে সেই ঝুমকাটা পরেই নিজে এসেছে তিহু। সুদীর্ঘ কেশরাচিকে আবদ্ধ করেছে ফ্রেঞ্চ বেনুনির বন্ধনে। বেনুনিটি তার হাঁটুর নিচ অব্দি এসে পড়েছে। সামনের কিছু চুল কার্ল করা বেবি হেয়ারগুলো কপালের উপর খেলা করছে। নীল সোফায় বসে তার অপেক্ষা করছিল তিহুকে সিঁড়ি বেয়ে নামতে দেখে। ভেতরে হৃদযন্ত্রটা ফের দামামা শুরু করলো তার। বুকের বাপাশে হাত রেখে হৃদযন্ত্রটাকে ধিক্কার জানিয়ে সে মনে মনে বলল। স্টপ জাম্পিং লাইক দিস স্টুপিড। তিহু নিচে আসতেই তাকে ঘিরে ধরল মির্জা সাইমা, রাফা, রুমিনারা খান। পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে নীরা। রুমিনারা দুষ্টু হেসে বলল। কি ব্যাপার, এত সেজেগুজে কি বরের সাথে কোথাও যাওয়া হচ্ছে নাকি? রুমিনারার কথায় মুগ্ধ হাসল তিহু। এই মানুষটা অমায়িক, যেমন দারুণ ব্যবহার তেমন আদুরে তার স্বভাব। তিহু ভেবে পায় না এত দারুণ একটা মানুষের গর্ভে কিভাবে ওই মুন্নির মতো একটা চুন্নি জন্মাতে পারে। সে লাজক কণ্ঠে বলল। তেমন কিছু না ফুপ্পি, ওই আসলে একটু। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে রুমিনারা ফের বললেন। থাক থাক, বুঝি বুঝি ওইসব দিন আমরাও পার করে এসেছি। কি বলো ছোট ভাবি? মির্জা সাইমা হেসে তিহুর দিকে এগিয়ে এসে বললেন। থাক না রুমে, দেখছিস না মেয়েটা কেমন লজ্জায় লাল হয়ে উঠেছে। অতঃপর তিনি নিজের চোখ থেকে একটুখানি কাজল নিয়ে তিহুর গণ্ডদেশের নিচ বরাবর লাগিয়ে দিয়ে বললেন। মাশাল্লাহ মাশাল্লাহ, কি দারুণ লাগছে আমাদের পরীটাকে, কারো নজর না লাগুক। দেখি তোমরা সরো তো, সেই তখন থেকে ঘিরে রেখেছে, আমাকেও একটু দেখতে দাও না। এক প্রকার তাদের দুজনকে ঠেলে তিহুর কাছে আসলো রাফা। তার দিকে মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল। মাশাল্লাহ বৌমনি, তোমাকে পুরাই ফেরি লাগছে, কি দারুণ। রাফার কথায় বেশ লজ্জা পেল তিহু। ধন্যবাদ। তাদের এমন কথোপকথনের মাঝে নীল অধৈর্য কণ্ঠে বলল। তোমার গসিপ কি শেষ হয়েছে? লেট হয়ে যাচ্ছে আমার। তার এমন কথায় রুমিনারা মুখ বাঁকিয়ে বললেন। তোর বউকে কি আমরা রেখে দিচ্ছি রে বাপু? আহ জ্বালা, একটা সুন্দরী বউ বিয়ে করে না জানি কি ভাবছে। যাও তো নুরাইন মা, তোমার অধৈর্য ভরের কাছে যাও। এবার সত্যি সত্যি লজ্জায় পড়ল, তবে তাতে কোনো হেলদোল নেই নীলে। সে এগিয়ে যেতে যেতে বলল। দ্রুত আসুন ওর। অগত্যা তিহুও সবাইকে বোকা হেসে বিদায় জানিয়ে এগিয়ে চলল নীলের পিছু পিছু।
তারা বেরিয়ে যেতেই রাফা সেদিকে তাকিয়ে মন খারাপের সুরে বলল, ইস, বৌমনির কি ভাগ্য, কি সুন্দর ভাইয়ার সাথে সব জায়গায় ঘুরে বেড়াতে পারছে। তার কণ্ঠে হতাশা স্পষ্ট। তা শুনে রুমিনারা হেসে বললেন, আহারে, আচ্ছা এক কাজ করি রাফু, তোকেও বিয়ে দিয়ে দেই, তখন তুইও বরের সাথে সারাদিন ঘুরতে পারবি, পড়াশোনা করা লাগবে না। তাহলে আজকেই আমি আপার সাথে কথা বলি, কি বলিস? রাফা আনমনে ছিল, তাই রুমিনারার কথা ভালোভাবে না শুনেই সে বলে উঠল। হুম। তার কথায় চাপা হাসলো রুমিনারা আর মির্জা সাইমা। মির্জা সাইমা তার মাথায় আলতো চাপড় দিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বললেন, পাগলি একটা। তারা চলে গেলেন। এদিকে 2 তলার করিডোর দিয়ে নামছিল নিহিত। রাফা মা ছোট ফুপ্পির এমন কথায় রীতিমতো হোঁচট খেল সে। রাফার উপর রাগ হলো দারুণ। গাদিটা কি শুনেছে, ছোট্ট ফুপি তাকে কি বলেছে? সে দ্রুত পায়ে নিচে এসে রাফার মাথায় সজোরে থাপ্পড় দিয়ে বলল, এই গাদি, ছোট ফুপ্পি তোকে কি বলেছে শুনেছিস? ততক্ষণে হুঁশে এসেছে রাফা। বুঝেছ, কিছুক্ষণ আগে রুমিনারার বলা কথাটা। নিজে লজ্জা পেলেও নিহিতের এমন গাটটা সহ্য হলো না তার। রেগে গিয়ে বলল, হ্যাঁ শুনেছি আর বুঝেছিও, আমার বিয়ের কথা বলছে। তো এতে মন্দ কি? এমনিতেও কোথাও ঘুরতে পারি না, একটা সুন্দর দেখে হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব আর সারা দিন ঘুরে বেড়াবো। রাফার কথায় হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো নিহিতের। দাঁতে দাঁত চেপে সে বলল, কি বললি আরেকবার বল। বলেছি আমি বিয়ে করতে চা। তার কথা শেষ করতে দিল না নিহিত। দুহাতে রাফার গোলমলো নরম 2 বাহু চেপে ধরে বলল, চুপ। আর একবার ওই কথা বললে জানে মেরে দেবো তোকে, ট্রাস্ট মি, একেবারে জানে মেরে দেবো। বলে এক প্রকার ছাড়ি মেরে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে ধূপধাপ পায়ে মহল থেকে বেরিয়ে গেল নিহিত। রাফা বকা দৃষ্টি মেলে চেয়ে থাকলো সেদিকে। বুঝল না এই ছেলের হঠাৎ হলোটা কি। দীর্ঘ এক জার্নি শেষে গাড়ি এসে থামলো আলোকসজ্জিত এক বিলাসবহুল ভবনের সামনে। সন্ধ্যা গাঢ় হয়ে রাত ঘনীভূত। ঘড়ির কাঁটায় হয়তোবা 7টা কি 8টা। সাধারণ জন্মদিনের অনুষ্ঠানগুলো রাত 12টায় সংগঠিত হলেও অরুর ক্ষেত্রে সেটা ভিন্ন, কেননা তার জন্মদিন ছিল গতকাল। আর আজকে সেটারই পোস্ট বার্থডে সেলিব্রেশন। তিউ গাড়ি থেকে নামলো। ভবনের বাইরে স্ট্রিং লাইটের বিবিধ আলোক রশ্মির ঝলকানি। অদূরের মিষ্টি হাওয়া ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে শাড়ির আঁচল। অদ্ভুত অনুভূতিতে চড়মড়ে উঠছে ভেতরটা। সে নামার মুহূর্ত কয়েকের মাঝে গাড়ি থেকে নামলো নীল। তার পরনে তিহুর সাথে ম্যাচ করে ডার্ক ব্লু কালার ফর্মাল ড্রেস। লোকটাকে মাশাল্লাহ মারাত্মক সুদর্শন লাগছে। বিশেষ করে তার নীল চক্ষুদয় অত্যাধিক আকর্ষণীয়। তিহু আর চোখে তার দিকে তাকালো। পরক্ষণে সে অনুভব করলো লোকটা তার পাশে এসে দাঁড়িয়েছে। সে কিছু বলার আগে নীল নিজের বাহু দ্বারা তার ক্ষীণ বাহু আঁকড়ে ধরল। নীলের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা অনুভূত হতেই হৃদযন্ত্রটার নিত্য বেগতি করল তিহুর। শুকনো একটা ঢোক গিলে এক ঝলক মাথা তুলে নীলের পানে তাকালো সে। উচ্চতায় তিহু নীলের কাঁধ বরাবর, তাই লোকটাকে দেখতে সামান্য মাথা উঁচু করা লাগে তার। তবে অদ্ভুত ব্যাপার হলো, এমন ঘনিষ্ঠতায় তিহু লজ্জায় আরক্ত হয়ে উঠলেও অপর প্রান্তে মানুষটার কোনো হেলদোল নেই। অনুভূতি শূন্য মুখশ্রীতে সম্মুখে তাকিয়ে আছে সে। তিহু সামান্য মুখ বাঁকালো। নীল সেদিকে না তাকিয়েই বলল, লজ্জায় লাল টমেটো হওয়ার দরকার নেই, অভ্যেস করে ফেলো। মানে? তীব্র কৌতূহলে প্রশ্নটা করল তিহু। তবে নীল কোনো জবাব না দিয়ে হাঁটা শুরু করলো ভবনটির উদ্দেশ্যে। অরু সেই তখন থেকে বন্ধুদের সাথে গল্প করছে আর বারংবার প্রধান দরজার দিকে তাকাচ্ছে। অপেক্ষা একজনের, সে সহ এখানকার সব মেয়েদের স্বপ্নের পুরুষ ওয়াহাজ খান নীল। অরুর এমন অবস্থা দেখে তার বান্ধবী রুহি বলল, ট্রাস্ট মি আরু, নীল স্যার আমার ইভেন ওহি ঋদ্ধিমা শেয়সী ওদেরও ক্রাশ। আর এমনিতেই উনি তো ন্যাশনাল ক্রাশ। ভাই, এমন কোনো মেয়ে আছে যে প্রথমবারই তাকে দেখে ক্রাশ খায়নি? বাট তোর মতো এত আকুপুকু। অরু দৃষ্টিজোড়া প্রধান দরজায় নিবদ্ধ রেখেই বলল, আমার ক্ষেত্রে ভিন্ন, তোরা বুঝবি না। তার কথা শেষ হতে না হতেই ভবনে প্রবেশ করলো নীল। তবে তাকে দেখে মুগ্ধ হওয়ার পরিবর্তে চোখ কুঁচকে আসলো অরুর। কারণ একটাই, তার বাহুতে আবদ্ধ থাকার সুশ্রী রমণীটি। নিঃসন্দেহে সে ভুবনমোহিনী সৌন্দর্যের অধিকারী। তবে আপাতত অরুর দৃষ্টিতে তাকে একদমই সুন্দর লাগছে না। অরুর সযত্নে হাস্যজল মুখাবয়ব অন্ধকারাচ্ছন্ন হলো। ঠিক তখনই তার সামনে উপস্থিত হলো নীল। সামান্য হেসে তাকে উইশ করলো। ওর ওভাবেই থ্যাঙ্কস বলে ভাবলো জিজ্ঞাসা করবে এই মেয়েটাকে। তার আগে নীল নিজে থেকে বলল, মিট মাই ওয়াইফ মিসেস নুরাইন ওয়াহাজ খান। সঙ্গে সঙ্গে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। বজ্রপাত হলো
ঠিক কাছে পিঠে কোথাও। আশেপাশের হাজারটা কথোপকথন থেমে গেল। তিহুও তাকে উইশ করেছে, তবে সেটা হয়তো কর্ণকুহরে পৌঁছায়নি তার। ঠিক তখনই সেখানে হাজির হলো পানিমন্ত্রী ইশতিয়াক চৌধুরী। নীলকে দেখে সামান্য হাসলেও তিহুকে দেখে যেন সে খুশি হতে পারল না। নীল একইভাবে তার সাথে তিহুর পরিচয় করিয়ে দিতেই তিনি এক ঝলক মেয়ের দিকে তাকালেন। অরুও এখনও সে স্থবির দৃষ্টিতে চেয়ে আছে। একমাত্র আদরের মেয়েকে এমন অবস্থায় দেখে যেন সহ্য হলো না ইশতিয়াক চৌধুরীর। তিনি নীলের ব্যাপারে অরুর মনোভাব সম্পর্কে অবগত। সেজন্যই তো তিনি চেয়েছিলেন আজ এই পার্টিতে নীলের কাছে অরু আর তার বিয়ের প্রস্তাব রাখবেন। তবে নীল যে সেই পরিকল্পনায় পানি ঢেলে নিজের বউ নিয়ে উপস্থিত হবে, এটা কে জানত? জানি তুমি আছো একা, তবে কেন বলো দূরে থাকা? সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে গেছে, কাছে এসো না। গভীর এক পৌরুষ কণ্ঠে ধ্যান ছুটে গেল মাহার। খণ্ডটা বেশি আসছে পাশের বিল্ডিং এর ব্যালকনি থেকে। মাহা দ্রুত পাশে পড়ে থাকা অন্যটা গায়ে জড়িয়ে কে অদৃশ্য টানে হুড়মুড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। তার ব্যালকনির সম্মুখে ঠিক বিপরীত পাশের ব্যালকনিটাতে বসে গিটার হাতে এক মনে এদিকে ওদিকে তাকিয়ে গানটা গাইছে রাউফিন। রাউফিনকে দেখে অবাকে চোরাই সীমায় আরোহণ করে মাহা। সে এখানে কি করছে? প্রশ্নটা মস্তিষ্কে নাড়া দিতে দৃষ্টিচোরা বড় হয় তার। তাকে দেখে মুচকি হাসে রাউফিন। গিটারটা পাশে রেখে রেলিংয়ে হাত শক্তপোক্তভাবে ধরে গাছাড়াভাবে বলে, কি ভেবেছিলে তুমি অ্যাড্রেস না দিলে আমি কখনো তোমায় খুঁজে পাবো না? ইউ আর টোটালি ক্লোজেস অ্যাবাউট মি, মাই সুইট হার্ট ডার্লিং। মা ভুরুকুচকে তাকায়। রাউফিন ফের বলতে শুরু করে, ডোন্ট ওয়ারি, তোমাকে বউ বানিয়ে তবেই আমরা একসঙ্গে বাসায় উঠবো। ততদিন না হয় আমি ওই ফ্ল্যাটটাই থাকি, কি বলো? মা এবার তেতে উঠলো যেন। লিসেন রফিন, তুই যে পাগলামোগুলো করিস না, এগুলোতে কোনো লাভ হবে না। আর কি বললে তুমি? তুমি এই ফ্ল্যাটে থাকবে? ট্রাস্ট মি, তুমি এখানে থাকলে আমি কালকেই এখান থেকে চলে যাব। ভার্সিটি গিয়ে হলে থাকার ব্যবস্থা করব। তবু তোমার বিপরীত বিল্ডিংয়ে কখনোই থাকবো না আমি। বলাই সেখান থেকে চলে যায় মাহা। সশব্দে আটকে দেয় ব্যালকনির সঙ্গে লাগোয়া রুমের দরজাটা। রাউফিন ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে থাকে সেদিকে। সে জানে হয়তো পুরাতন রূপে তার প্রেয়সীকে ফিরে পেতে অনেক অপেক্ষার প্রহর গুনতে হবে তাকে। তবে সে রাজি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি অপেক্ষা করতে রাজি সে। পার্টির পরিবেশ থমথমে, আনন্দ উল্লাস মাটি করে দিয়েছে নীল খান একা হাতে। তবু উপস্থিত সকলকে তো আর নিজের মনোভাব বুঝতে দেওয়া চলে না। তার উপর এখানে উপস্থিত সবাই তাদের অতি পরিচিত। বাবার ফ্রেন্ডদেরও তাদের ছেলে মেয়ে, তার উপর নিজের বন্ধুমহল তো আছেই। তাদের সামনে নিজের নাক কান কোনো মতেই কাটতে পারবে না ওর। তাই এক প্রকার হাসি খুশি থাকার অভিনয়ে ব্যস্ত সে। তাদের পার্টির মূল আকর্ষণ ছিল উপস্থিত কাকুলদের স্লো ড্যান্স। এটার আয়োজন ওরও নিজেই করেছিল। ভেবেছিল নীল যেহেতু একা, তাই হয়তো পার্টনার হিসেবে সে জয়েন করতে পারবে। তবে তখন কি আর জানা ছিল যে নিজের সহধর্মিণীকে নিয়ে হাজির হবে? যাই হোক, অবশেষে ড্যান্সের জন্য সে নিয়ন আলোক পরিবেশের তৈরি করা হয়েছে। কাপড়ের সবাই নিজ নিজ পার্টনার নিয়ে উপস্থিত সেথে। শুধুমাত্র নীল আর তিহু দূরে বসে আছে। তিহু কোনো মতেই ড্যান্স করতে চায় না, কেননা তার ভালো করেই জানা ড্যান্সের বাহানায় নীলের বেশ কাছাকাছি চলে যাবে সে। আর এই মানুষটা মাদকের থেকেও ভয়ঙ্কর। কখন যে তিহুর ঘোর লেগে যাবে আর ঘটবে ভয়াল কাণ্ড, আল্লাহ মালুম। না, বাবা কোনো মতেই কোনো রিস্ক নিতে চায় না সে। তবে কোথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, তার অবস্থা হয়েছে তেমন। এই যে সে ড্যান্স করতে চায় না, এই সুযোগে কতগুলো ছেঁচড়ামি এসে নীলকে নিজের পার্টনার হিসেবে অফার করছে। দেখেই মেজাজ বিগড়ে গেল তিহুর। মেয়েগুলোকে নীলের পাশ থেকে এক প্রকারের ঝটকা মেরে সরিয়ে দিয়ে নীলকে টেনে ড্যান্স পারফর্মের কাছে নিয়ে যেতে যেতে বলল, বাড়ি চলুন, আপনার নজর কাটানোর ব্যবস্থা করতে হবে। আশেপাশে শাকচুন্নির উৎপাত বেড়েছে ইদানিং। পুরো ঝাঝালো শুকনো লঙ্কা পুড়িয়ে নজর কাটাবো। তো এদিকে কোথায় যাচ্ছ? ডান্স করতে। সিরিয়াসলি? তুমি না বললে তোমার প্রবলেম হবে। প্রবলেম আপাতত চাঁদের দেশে। নীল বাঁকা হেসে তাকালো তিহুর দিকে। মেয়েটা কেমন হিংসায় চলতে দেখলে বেশ ভালো লাগে তার। সেভাবেই ঠোঁটের কোণে বাঁকা হাসি বিদ্যমান রেখে নীল বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ পর আপনার কলিজা পোড়াবো, সেই গন্ধই আগে থেকে পাচ্ছেন আপনি। নীল আর কোনো কথা বলল না, স্রেফ মুচকি হাসল। স্ট্রিং লাইটের মৃদু আলোয় আলো আধারের সন্ধিক্ষণে মাঝে কয়েক জোড়া কাপত কপতি নিজের সঙ্গীকে আঁকড়ে দাঁড়িয়ে সাউন্ড সিস্টেমে হঠাৎই বেজে উঠল অ্যানিমেল মুভির জনপ্রিয় গান, পেহলা বি মেইন তুমসে মিল্লা হুন, পেহলা দাফাহি মাইক লাগা।
তুনে তুহে জখমো কো মেরা, মার জাম মারহাম দিল পে লাগে। গান বাজতেই নীল নিজের এক হাত তিহুর শাড়ি ঢাকা আবরণ ভেদ করে তার পাতলা কোমরে রাখল। উন্মুক্ত কোমরে নীলের এমন শীতল স্পর্শে তীব্র গতিতে কেঁপে উঠল তিহু। নীল মুচকি হেসে কাছে টেনে নিল তাকে, তার এক হাত দিয়ে নিজের প্রশস্ত কাঠটাতে রাখল। শুরু হলো কপত কপতের এক মনোমুগ্ধকর স্লো ড্যান্স। সকলে ব্যস্ত নিজেদের সঙ্গিনীকে নিয়ে। এদিকে নীল নিবিড় দৃষ্টিতে চেয়ে আছে তিহুর পানে, আর তার ঘায়েল করা দৃষ্টিতে লজ্জায় লাজুকলতার ন্যায় নুয়ে আসছে তিহু। নীলের গলার ধারে থাকা হাতটা দিয়ে সর্বশক্তিতে খামছে ধরল তার কলারটা, যার দরুন নখের সামান্য আশ্রয়ে লালচে হলো নীলের ফর্সা কাঠটা। তবে তাতে কোনোরূপ হেলদোল দেখালো না নীল। সে ডুবে আছে মুগ্ধতার এক মহাসমুদ্র, অতল স্পর্শী সেই সমুদ্রের গভীরতম স্থানে বিচরণ করছে সে। ড্যান্সটা এতক্ষণ বেশ চলছিল, স্লো পারফরমেন্সের অনুভবে ডুবে আছে সবাই। হঠাৎ তিনি গানের লাইন অনুসারে পেহলা বি মেইন তুমসে মিলা হুন লাইনটির পুনরাবৃত্তির সঙ্গে সঙ্গে জোরে ইনস্ট্রুমেন্টের সাউন্ড বেজে উঠল। ড্যান্স অনুযায়ী নীল তিহুকে সবেগে নিজের কাছে টেনে দূরত্ব ঘুচিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে ঘটল এক অপ্রীতিকর ঘটনা। তিহুর ব্লাউজের পেছনের দুইটা হুক পরপর খুলে গেল, উন্মুক্ত হলো ফর্সা পিঠটা। তিহুর শ্বাস যেন আটকে আসছে, ভয়ে লজ্জায় চক্ষুর থেকে বের হয়ে আসার উপক্রম। উপায়ন্তর না পেয়ে সে দ্রুত নিজেকে নীলের প্রশস্ত বক্ষদেশে লুকিয়ে গুমড়ে উঠল। শক্ত হাতে চেপে ধরল তার পোশাক। তার চাপা আর্তনাদ কর্ণ করে পৌঁছতে অপ্রস্তুত হয়ে উঠল নীল। এর আগে কখনো তিহুকে এমন আরক্ত হতে দেখেনি সে। তাহলে আজ হঠাৎ কি হলো? ব্যতিব্যস্ত কণ্ঠে নীল বলল। নূর, এই নূর, কি হয়েছে? নীলের কণ্ঠে কম্পমাত্রা তীব্র হলো তিহুর। ফুফানো কণ্ঠে সে বলল, আমার ব্লাউজের হুক। কম্পনে তপ্পে আর লজ্জায় কথাটা শেষ করতে পারল না সে। নীল দ্রুত তার পেটে হাত রাখলো, সঙ্গে সঙ্গে সবটা বুঝতে পারল সে। দ্রুত কণ্ঠে বলল, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। বলেই তিহুকে এক প্রকার কাঁধে তুলে নিয়ে সেখান থেকে চলে গেল নীল। স্থানটা অন্ধকারাচ্ছন্ন আর সকলে স্লো ড্যান্সে ডুবে থাকায় ব্যাপারটা তত একটা লক্ষ্যগত হলো না কারো। ওয়াশরুমের সামনে এসে তিহুকে নামালো নীল। আশপাশটা জনমানব শূন্য। দ্রুততার সহিত ভেতরে ঢুকে নীল তার কম্পনরত রক্তিম মুখশ্রীতে আদরে হাত রেখে নরম কণ্ঠে বলল, এমন করো না প্লিজ। ওয়েট আ মিনিট, আমাকে একটা মিনিট টাইম দাও, আমি সব ঠিক করে দিচ্ছি। তিহু এখন কিছুটা নিশ্চিন্ত। নাক টেনে সে বলল, আমার পিঠ। নীল আর কিছু বলার সুযোগ দিল না, দ্রুত তাকে পেছন ঘোরালো। হতপার ব্লাউজের হুক দুটো লাগাতে গিয়ে তার দৃষ্টিগত হলো তিহুর পিঠের মাঝ বরাবর থাকা লালচে তিলটা। শুকনো একটা ঢোক গিলল নীল, যার দরুন তার অ্যাডামস অ্যাপেলের মৃদু সঞ্চালন লক্ষ্যগত হলো আয়নার মাঝে। দ্রুত হাতে হুক দুইটা লাগিয়ে চটজলদি সেখান থেকে প্রস্থান করলো নীল। হৃদযন্ত্রের দামামা শান্ত করাটা এখন বেশি প্রয়োজন। ভার্সিটির ক্লাস শেষ হয়েছে, বেশ কিছুক্ষণ হলো। সময়টাতে অফ পিরিয়ড বিদ্যমান, মুহূর্ত কয়েকের মাঝেই ছুটি হবে। অনেকে অবশ্য বেরিয়ে গিয়েছে। তবে মানুষদের সামনের খোলা সবুজাবৃত মাঠটায় বসে আছে তিহু আর তার গুটি কয়েক সদস্যের বন্ধুমহল। বিভিন্ন গল্পগুজবে লিপ্ত হয়েছে তারা। এক পর্যায়ে হঠাৎই আশরা বলল, যে যাই বলুক তিহু, তোর বরটা কিন্তু জোস, যেমন হ্যান্ডসাম তেমন ড্যাসিং। আল্লাহ मैं लूट गया। শুধু হ্যান্ডসাম বল, ন্যাশনাল ক্রাশ। আল্লাহ, আমার নিজেরই তো এত ভালো লাগে, শুধু বান্ধবীর বর বলে। নজর দিচ্ছিস? দিলে দে, সমস্যা নেই। সমস্যা বরং তোদেরই, কেননা আমি সকালেই শুকনো লঙ্কা পুড়িয়ে নজর কাটিয়ে এসেছি। মা সামান্য ভুরুচিয়ে বলল, বাবা, এত জেলাস! কি জানি আমাকে বলেছিল কে নেতাদের ক্যারেক্টার খারাপ হয়, তাদের পাত্তা দিতে নেই। অন্ততপক্ষে আমি তো কখনোই পাত্তা দিব না। তারা এমন কথাই ঠিক পাশ থেকে রিশাতও বলে উঠল, আজ সিঙ্গেল বলে। চুপ করবি তোরা। আচ্ছা সেসব বাদ দে দোস্ত, তুই একটা কথা বল। শুনলাম আমাদের নেতা সাহেব নাকি অনেক কেয়ারিং। তিহু কিছু একটা বলতে গিয়েও থমকালো। স্মৃতির পাতায় দোলা দিল মন্টির মেয়ের বার্থডে পার্টির রাতের সে কথা। হানমনে মুচকি হেসে সে বলল, তাই একটু আছে। আহা, বান্ধবী আমার ব্লাশ করে। ইস, তোর দোস্ত তাহলে চল আজ তোকে একটা ডিয়ার দিই। তিহু ভুরুকুচকে বলল, আমরা কি ট্রুথ ডেয়ার খেলছি? ট্রুথ দেয়ার খেলা লাগবে কেন? এই ডিয়ারটা শুধুমাত্র বিয়েরটা গো জন্য, আর এখন তো বিয়েরটা একমাত্র তুই। কে বিয়াত্তা? আমি? কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া একটা সিঙ্গেল মেয়েকে তুই বিয়েত্তা বলে দিলি? আল্লাহ! মাহা মুখ বাঁকিয়ে বলল,
কয়দিন পরে শুনবো আমরা খালামণি হচ্ছে, এখন নাকি ও সিঙ্গেল। আর কত কি যে দেখবো দুনিয়ায়। ছি ছি ছি, অসলের দল। আল্লাহর রহম করুক, ওই বেটা কোনো দিন আমাকে টাচও করেনি, আর না তো করতে পারবে। তো এত দূর ভাবার কোনো দরকার নেই। লেপচার। তার কথায় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিড্ডা গেয়ে উঠল। ও আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই, প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। তার গানে মুখ চেপে হেসে উঠল সবগুলো। ঋষাদ দু চলে আলতো থাপ্পড় দিয়ে বলল। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। নিড্ডা গান থামিয়ে বলল। সো গাইস, আমাদের টিউ সুইটার্ট এই গান গেয়েই বেঁচে গিয়েছিল। মাফ চাই বোন তবু কাছে, অহন ক কি ডেয়ার দিবি, আমি রাজি। অন্তত তোদের এই গানে থেকে বেটার হবে নিশ্চয়। এবার আইছে পথে। আচ্ছা, তুই এক কাজ কর, আমাদের সামনেই আমাদের নেতা সাহেবকে একবার কল কর আর বল তোর ভালো লাগছে না, তুই ঘুরতে যেতে চাস। আমরাও দেখি নেতা সাহেবের কেয়ারিং লেভেল ঠিক কতটা। এই না না না, এখন না, এটা করা যাবে না। উনি এখন খুব সম্ভবত পার্টি অফিসে আছেন। বলছিল কি একটা মিটিং আছে। আর ঢং করা লাগবে না, বললেই হয় নেতা সাহেব এখন আসবে না। কথাটা যেন তিহুর আত্মসম্মানে লাগলো। মুখ গুটিয়ে দ্রুত ফোনটা বের করে নীলের নাম্বারে ডায়াল করলো সে। রিং হলো মাত্র একবার, সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো নীল। গভীর কণ্ঠে বলল। হ্যালো। তুই বুঝতেই পারেনি নীল এত দ্রুত ফোনটা রিসিভ করবে। অপ্রস্তুত কণ্ঠে সে বলল। জি বলুন। নীল সামান্য মুচকি হাসলো। ফোনটা কে করেছে? কেন? আমি। তাহলে কথাগুলো কি বলতে চায়? আমিই তো। নীল ফের মুচকি হাসলো। তো বলো। ইয়ে মানে আপনার একটু সময় হবে? কেন? আসলে আমার ভালো লাগছে না। তো? আমি ঘুরতে যেতে চাই। কোথায়? কাছে পিঠে কোথাও। ওকে। তিহু কিছু একটা বলকে গিয়েই টের পায় ফোন কেটে দিয়েছে নীল। লোকটা ফোন কেটে দিল কেন? সামান্য ভুরু চড়ালো তিহু। 15 মিনিট বাদে ভার্সিটি থেকে একে একে বেরিয়ে যাচ্ছে সবাই। তিহুও ব্যতিক্রম নেই। বন্ধুমালের সাথে গেট পেরিয়ে বের হচ্ছিল সে। ঠিক তখনই তার সামনে এসে থামে নামি ব্র্যান্ডের একটা বাইক। তিহু সহ সকলে ভুরু কুচকে তাকায়, তবে পরক্ষণেই কুচকানো ভুরু শিথিল হয় তাদের, কেননা বাইকার ব্যক্তিটি তাদের নেতা সাহেব। লোকটাকে বাইকে দেখে বেশ অবাক হয় তিহু। কিঞ্চিত হেসে নীলের দিকে এগিয়ে গিয়ে বলে। আপনি? তুমি তো আসতে বললে। তিহু বিশ্বের চূড়ান্ত সীমায় নীল তার জন্য এসেছে, তার মানে এই জন্য তখন ফোন রেখে দিয়েছিল সে। হাসির রেখাটা প্রসারিত হয় ঠোঁটের কোণে। জিজ্ঞাসা দৃষ্টি মেলে বলে। আপনি সত্যি আমার জন্য এসেছেন? না তো, ভার্সিটিতে এসেছি মেয়ে দেখতে, পছন্দ হলেই বিয়ে করে নেব। কি বলো? তিহু ভুরু কুচকে তাকায়। নীল ধমকের স্বরে বলে। বোকা বোকা প্রশ্ন না করে দ্রুত ওঠো। বলেই একটা লেডিস হেলমেট এগিয়ে দেয় তার দিকে। তিহু আর কোনো প্রশ্ন না করে চোখ কুচকে মুচকি হেসে বাইকে উঠে বসে। অতঃপর আলতো স্পর্শে নীলের কাঁধে হাত রাখে। নীল লুকিং গ্লাসে এক ঝলক তিহুর দিকে তাকে মুচকি হেসে বাইক স্টার্ট দেয়। বাইক এসে থামে এক সবুজ মণ্ডিত নদীর ধারে। চারিধারে মৃদুমন্দ শীতল হাওয়া আর জনকলরবের মৃদু গুঞ্জন। তিহু মৃদু হেসে বাইক থেকে নামে। তার পরপরই নামে নীল। চারদিকে কপত কপতির ভিড়। বিকালের নরম রৌদ্র রেখাটাও যেন নিয়ে এসেছে। তিহু মুচকি হেসে শুধালো। হঠাৎ এখানে আনলেন যে? কাছে পিঠে এর থেকে সুন্দর জায়গা আর আমার জানা মতে নেই। তিহু আর নীল পাশাপাশি হাঁটছিল। পাশাপাশি বলতে নীল তিহুর দিকে সামান্য এগিয়ে। লোকটা মাত্রাতিরিক্ত জোরে হাঁটে। সে এক পা ফেলে যত দূরে যাচ্ছে ঠিক ততটা দূরত্ব অতিক্রম করতেই তিহুর 3 পা ফেলা লাগছে। সে বিরক্ত হয়ে বলল। এই যে মিস্টার ট্রেন, একটু ধীরে চলুন। সে প্রায় দৌড়ে এসে নীলের পেছনে দাঁড়ালো। সানগ্লাসের আবরণে ঢাকা নীলের নীলচে চক্ষুদয় তীক্ষ্ণ হলো। পেছন ফিরে সামান্য ভুরু উঠিয়ে সে বলল। আমি ট্রেন? তা নয় তো কি? একবারও দেখছেন আমি 3 পা হেঁটে যত দূর যাচ্ছি, আপনি এক পায়ে তার থেকে ডাবল যাচ্ছেন। সেটা তোমার ব্যর্থতা যে তুমি জোরে হাঁটতে পারো না। নীল কি তাকে কথায় কথায় খোঁটা দিল? ভুরু জোড়া তিহু মুখ বাঁকিয়ে বলল। এটা একদমই আমার ব্যর্থতা নয়, বরং আপনি পায়ে ট্রেনের গতি নিয়ে হাঁটেন। এমনিতেই আমি অনেক জোরে হাঁটি। নীল সামান্য মুচকি হাসল। এই মেয়ের সাথে কথায় পারা বড় দায়। কণ্ঠ খাদে ফেলে বলল। তার নমুনা দেখতেই পাচ্ছি। কিছু বললেন? নীল জবাবে কিছু বলার আগেই তিহুর দৃষ্টিগত হয় সামনে থাকা ফুসকার গাড়িটি। সঙ্গে সঙ্গে চোখ চিকচিক করে ওঠে তার।
ফুচকা নামক জিনিসটাই একমাত্র, না 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 একমাত্র নয়, সঙ্গে সঙ্গে আইসক্রিমও আছে। এই দুটা জিনিস দেখলে তিহুর মাথা কখনো ঠিক থাকে না, আর না তো ঠিক থাকে জিহ্বা। ভারী বর্ষণ শুরু হয় তাতে, এই যেমন এখন হচ্ছে। নীল কিছু বলতে গিয়েও থামলো। তিহুর দৃষ্টি অনুসরণ করে তাকালো ফুচকার গাড়িটির দিকে। নীল শুধালো, ফুচকা খাবে? তিহু সেদিকে দৃষ্টি রেখেই আনমনে মাথা নাড়ল। নীল মুচকি হেসে এগিয়ে চলল, পিছু নিল তিহু নিজেও। ফুচকা খেতে গিয়েই তিহুর মনে পড়লো আগের দিনকার মেলায় সেই ফুচকা দুর্ঘটনার কথা। লাজুক দৃষ্টিতে এক ঝলক নীলের দিকে তাকালো সে। মানুষটা গম্ভীর দৃষ্টিতে মোবাইল ঘাঁটতে ব্যস্ত। তিহু এবার নিশ্চিন্ত মনে খেতে শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে নীলকে ফুচকা দিতে গিয়েও থামলো সে। না বাবা, একদম দরকার নেই, এই লোককে বিশ্বাস নেই, কখন কি করে বসে। অন্যদিকে নীল আর চোখে তিহুকে দেখছিল। তাকে এমন দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখে ঠোঁট চেপে মুচকি হাসল সে। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আজকে আর ফুচকা অফার করবে না? তার কণ্ঠে সামান্য অপ্রস্তুত হয়ে উঠল তিহু। বোকা হেসে বলল, আপনি তো ঝাল খেতে পারেন না, এই জন্য। সেটা আগের দিন বোঝা উচিত ছিল। বাই দ্য ওয়ে, আজ আমি খেতে চাই, দাও। তিহু শুকনা ঢোক গিলল। সত্যি খাবেন? তো কি মিথ্যা বলছি? খাবেন, এটা কিন্তু অনেক ঝাল। নীল গভীর দৃষ্টিতে তাকালো তার দিকে, বাঁকা হেসে বলল, ডোন্ট ওয়ারি, ঝাল ঠান্ডা করার ওষুধ আছে আমার কাছে। তার আমার কণ্ঠে চমকে তাকালো তিহু, বিস্ময়কর কণ্ঠে বলল, মানে? নীল সামান্য শব্দ করে হেসে উঠল। পাশে থাকা আইসক্রিমের ভ্যানটি আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, ওই যে আইসক্রিমের কথা বলছিলাম। নিশ্চিন্ত হলো তিহু। তপ্ত নিঃশ্বাস ছেড়ে ছোট্ট করে বলল, ও। ফের বাঁকা হাসলো নীল। তিহু প্লেট থেকে একটা ফুচকা নিয়ে তাতে সামান্য টক মিশিয়ে নীলের দিকে ধরল। নীল সেটা হাত দিয়ে না নিয়ে বরং সরাসরি মুখে নিল। তিহু সামান্য ভুরু চড়ালো, তবে পরক্ষণে চোখ খুঁজে ফেললো নীলের এক অপ্রত্যাশিত কাণ্ডে। নীল ফুচকাটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে তো যখনই হাত সরিয়ে নিতে চায়, ঠিক তখনই নীল দুষ্টমি করে তার ডান হাতের তর্জনীতে আলতো কামড় বসায়। লজ্জায় তিহুর সমগ্র শরীরে সৃষ্টি হয় মৃদু কম্পন। দ্রুত হাত সরিয়ে ফুচকার প্লেটটা কোনো মতে যথাস্থানে রেখে সেখান থেকে সরে যায় সে। তিহুর এমন আচরণে তার দিকে ফিরে মুচকি হাসে নীল। টিস্যু দিয়ে মুখ মুছে ফুচকার দাম মিটিয়ে সেও চলে যায় তিহুর সাথে পেছু পেছু। কি, আইসক্রিম বিক্রি করতে পারবেন না মানে? তাহলে ভ্যান নিয়ে দাঁড়িয়েছেন কেন? হ্যাঁ, আইসক্রিম আপনার বিক্রি করাই লাগবে। রীতিমতো আইসক্রিমের ভ্যানে থাকা লোকটার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে তিহু। ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, অথচ নাকি বিক্রি করবেন না। কারণ কি? কারণ একটাই, এখন সে বাসায় যাবে। তিহু বুঝলো না একটা আইসক্রিম বের করতে কতই বা টাইম লাগবে তার। এদিকে তিহুর এমন কথায় ভুরুকুচকে তাকালো লোকটা, খসখসে কণ্ঠে বলল, আরে আপা, আপনি যান গা, মুই ব্যস্তাম না। বিক্রি করবেন না তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আজীব লোক। মুই অহনি চল্লা যাইতেছি, ব্যস্তাম না। আর যদি তোমার ভ্যানে থাকা সবগুলো আইসক্রিম কিনে নেই তো? গভীর পরুষ কণ্ঠে পেছনে ঘুরে তাকায় তিহু। নীলকে দেখে তার মুখাভাবে কোনো পরিবর্তন না হলেও চমকে ওঠে আইসক্রিমওয়ালা লোকটি। দীর্ঘ এক সালাম দিয়ে বলে, আরে নীল ভাই, আপনি? তোমাকে কি বললাম শুনতে পাওনি? হ হ ভাই, শুনছি তো। আপনি শুধু কন কোনটা লাগবো, মুই অহনি দিতাছি। তোমার ভ্যানে কত রকমের আইসক্রিম আছে? বিক্রি বাট্টা প্রায় শেষ, আর বড়জন 20 রকম হবে। দাম কত? 1000 নীল তৎক্ষণাৎ নিজের পকেট থেকে 1000 টাকার 10টা নোট বের করে দিয়ে বলল, আইসক্রিমগুলো এখানে দাঁড়িয়েই খাবে আমার বউ। যতক্ষণ তার ইচ্ছা হবে ততক্ষণ খাবে, আর ততক্ষণ তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, আন্ডারস্ট্যান্ড? লোকটা ভাইয়ের শুকনো ঢোক গিলে বলল, দুঃখিত ভাই, মুই আসলে বুঝি নাই, এটা আমগো ভাবি যান, মাফ করেন ভাবি যান। লোকটার কথা কর্ণ করে পৌঁছায়নি তিহুর। সে তো নীলের এমন কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেছে। সামান্য একটা আইসক্রিমের জন্য পুরো এক ভ্যান। লোকটার কি মাথা খারাপ? তার উপর আবার দামের দ্বিগুণ পরিশোধ করেছে। মুখ কুচকে তাকালো সে। নীল একটা কোন আইসক্রিম এনে তার সামনে ধরতেই বিশ্বে আপ্লিত কণ্ঠে সে বলল, আপনার কি মাথা খারাপ? এতগুলো আইসক্রিম দিয়ে আমি কি করব? যতগুলো ইচ্ছে খাবে, বাদবাকি নষ্ট করবে। তার ভাবলেশীন কথায় ভুরু গোটালো তিহু। সন্ধ্যা গাঢ় হতে শুরু করেছে। নীলের বাইক এসে থামে প্রধান ফটকের সামনে। শব্দের ঝংকার তুলে খোলা হয় সেটা। ভেতরে প্রবেশ করে তারা। গাড়ি পার্কিং এরিয়ায় থামিয়ে মহলে প্রবেশ করে দুজনে। তবে ভেতরে ঢুকে বেশ অবাক হলো তিহু, কেননা সেখানে আজ পরিচিত মুখের পাশাপাশি উপস্থিত কিছু অপরিচিত জন। তিহু তাদের দেখে অবাক হলেও নীল এগিয়ে গিয়ে মধ্যবয়সী দম্পতিকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মামা, মামিমা, কেমন আছো? তারা দুজনেই হেসে সালামের জবাব দিয়ে কুশল বিনিময় করেন। তিহু বুঝলো এরা নীলের মামা মামি, তাই সে এগিয়ে যাচ্ছিল তাদের সালাম দিতে। ঠিক তখনই নীলের মামি বলল, কি ব্যাপার নীল বাবা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তা
তা আমাদের মা কোথায়? নীল এক ঝলক তিহুর দিকে তাকালো। তার এই দৃষ্টি অনুসরণ করে তাকালেন নীলের মামি মনোয়ারা বিবি। তিহুকে দেখে মুগ্ধ কণ্ঠে তিনি বললেন, আরে এ তো সাক্ষাৎ পরী। তিনি মুস্কি হেসে এগিয়ে আসলো। আসসালামু আলাইকুম। তার সালামের জবাবে চমৎকার হাসলেন মনোয়ারা বিবি। কাছে টেনে মুখে আদুরে স্পর্শে লেপে দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর আমাদের মাটা। আমাদের ছেলের পছন্দ আছে দেখছি। তিহু লাজুক হাসলো। মনোয়ারা বিবি শুধালেন, তার নাম কি তোমার মা? নুরাইন হক তিহু। মাশাল্লাহ, তুমি তোমার নামের মতোই সুন্দর। অর্ধঘণ্টার বিশাল এক আলাপচারিতা চলল তাদের। পরবর্তীতে কথা রীতি টানা হলো মির্জা সূচনার ডাকে। তিনি ডেকে বললেন, দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে আসো, নুরাইন কাজ আছে। তার ডাকে মনোয়ারা বিবিকে বিদায় জানিয়ে দ্রুত রুমে ছুটল তিহু। ফ্রেশ হয়ে নিচে আসতে একটু দেরি হয়েছে। কিছুটা কুণ্ঠিত হয়ে কিচেনের সামনে এসে দাঁড়ালো তিহু। সেখানে উপস্থিত মির্জা সূচনা, মির্জা সাইমা, রুমিনারা সহ বাড়ির বেশ কয়েকজন মেট। তাকে দেখে মির্জা সাইমা হেসে পড়লেন, কি ব্যাপার, অমন দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মির্জা সাইমার কণ্ঠে সকলে এক পলক তিহুর দিকে তাকালো। সকলে ফের মনোনিবেশ করলো কাজে। তিহুকে কিচেনে গুটিসুটি মেরে দাঁড়াতে দেখে মির্জা সূচনা বললেন, খাওয়া হয়েছে দুপুরের কিছু? জি খেয়েছি। মির্জা সূচনা অভিজ্ঞ দৃষ্টিতে তাকালেন, নিশ্চয় রাস্তার ধারের হাবিজাবি কিছু? ওই আর কি। এদিকে এসো। জি। এদিকে আসতে বলেছি। তুই এগিয়ে আসতে তিনি পাশ থেকে একটা বাটি থেকে চামচে কিছু খাবার তুলে তিহুর মুখের কাছে ধরে পড়লেন। সুজির হালুয়া বানিয়েছিলাম, সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, একটু খেয়ে নাও, ভালো লাগবে। না হলে এত ছোটাছুটি করার এনার্জি পাবে কি করে? তিহু অবাক হেসে গ্রহণ করলো সেটা। মুগ্ধ দৃষ্টিতে তাকালো সম্মুখের মানুষটির পানে। হে মানুষটা এত মমতাময়ী, তা এনার বাহ্যিক গাম্ভীর্য দেখে কেউ আন্দাজি করতে পারবে না। একবারে নারকেলের মতো তিনি। বাইরেটা কঠিন, তবে ভেতরটা কুসুম কোমল। হাতে খাবারের ট্রে নিয়ে নাহার রুমের দিকে যাচ্ছে তিহু। যদিও খাবার টেবিলে সবাই উপস্থিত, খেয়েও নিয়েছে অনেকে, তবে নাহার টেস্ট চলাকালে রুম থেকে বের হয়নি সে। সারাদিন পড়াশোনার জন্য নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। কালকে তার লাস্ট টেস্ট হওয়ায় আজও রুমেই খাবে সে। তিহু অতি যত্নে ভাত, মাংস, সবজি ট্রেটাতে সাজিয়ে নিয়েছে। মির্জা সূচনা বহুবার তাকে নিষেধ করেছে, কিন্তু তার তোয়াক্কা না করে তুই এক প্রকার জোর করে নাহার রুমে খাবার নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, এই মেয়েটার সাথে কখনো কথা হয়নি তার, আলাপচারিতার সুযোগ হয়নি কখনো। আর তিহুরা জানা মতে নাহার কালকের টেস্টটা একটা সহজ সাবজেক্টের। হয়তো এতক্ষণে সকল রকম প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে তার। দোতলার করিডোর দিয়ে উত্তর দিকে যাচ্ছিল তিহু, নাহাসা বাড়ির সকল নবীনদের রুমের দিকে। হঠাৎই একটা রুমের সামনে এসে থামায় সে। দরজা আলতো ধাক্কা দিয়ে বলে, আসতে পারি? না, পড়া শেষে একবার নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দ্রুত হাতে গোছাচ্ছিল পড়ার টেবিলটা। পরিচিত তবু অজ্ঞাত ঠেকলো কণ্ঠটা। অনুমতির সূচক কণ্ঠে নাহা বলল, জি আসো। অনুমতি পেয়ে রুমে প্রবেশ করলো তিহু। তাকে দেখে বেশ অবাক হলো নাহা। মুখশ্রীতে সামান্য পরিবর্তন হলো, যেন একদমই আশা করেনি সে। তিহু খাবারের ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে বলল, খেয়ে নাও, রাত তো অনেক হলো। নাহা ধীরে ধীরে প্র্যাকটিক্যাল খাতাটা যথাস্থানে রাখলো। তিহু বুঝলো সে কথা বলতে চাইছে না, তবে আস্থার সাথে কথা না বলে সে কোথাও যাবে না। রুমে চারিধারে দেখতে দেখতে সে বলল, তোমার রুমটা তো বেশি গোছালো, তুমি গুছিয়েছো? নাহা ধীর কণ্ঠে বেশ সময় নিয়ে বলল, না। ও। কিছু সময় নীরবতা। তিহু ফের বলল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ইচ্ছে নেই, খাবারটা আপনি নিয়ে যান। এমা, আপনি আপনি আবার কি? তুমি আর আমি একই ইয়ার এসছি, সো ডোন্ট কল মি আপনি। আমি তোমার বয়সী। ও সরি, আমি জানতাম না। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? নিহুর এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল নাহা। দেখা হয় না তো, এই জন্য। মিথ্যা কথা বলো না। তুমি মেবি মুন্নির কারণে আমার সাথে কথা বলো না, তাই না? নাহা বিস্ময়ে তাকালো তিহুর দিকে। তিহু সামান্য ভুরু নাচিয়ে বলল, কি ঠিক বললাম না? তেমন কিছু না আসলে। এতে এত কুণ্ঠিত হবার কি আছে? একটা মানুষ কাউকে পছন্দ করতেই পারে, তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না? আম সরি নুরাইন, আসলে আমার ব্যাপারটা বোঝা উচিত ছিল। মুন্নি আপু শুধু নীল ভাইয়াকে পছন্দ করতো, কিন্তু তার ওয়াইফ তো এখন তুমি। ভাইয়ের উপর অধিকারও এখন তোমার বেশি।
প্রথম প্রথম ব্যাপারটা আমার একটু খারাপ লাগতো, কিন্তু আমি পরবর্তীতে বুঝেছি। তবে তখন তোমার সাথে কথা বলতে গিয়ে আমার কেমন যেন লাগতো। আসলে প্রথম প্রথম তোমার সাথে এমন ব্যবহার করেছি তো, তাই। কেমন ব্যবহার বলো তো? তুমি তো আমার সাথে কথাই বলনি। বাই দ্য ওয়ে, আমি ওসব মনে রাখি না। থ্যাংক ইউ। শুকনো থ্যাংক ইউতে চিড়ে ভিজবে না। তাহলে? তিহু হেসে বলল, এতদিন যেহেতু তুমি আমার সাথে কখনো কোনো গল্প করনি, তাই আমার অনেক প্রশ্ন জমা আছে। টেস্ট শেষে সেগুলো আনসার দিতে হবে কিন্তু। আব্বু? নাহা মুস্কি হেসে বলল, অবশ্যই। তিহুও হাসলো তার সাথে। আকাশে চাঁদের স্নান রশ্মি, রুম জুড়ে উত্তরে হাওয়ার দাপট, জানালার পর্দাগুলো ফরফর শব্দ করে হুটোপুটি লাগিয়েছে। এত কিছুর মাঝেও নিঃশ্বাস শূন্যতায় থমথম করছে কক্ষটা। চড়া দীঘল আরশিতে একটি নমনীয় মূর্তির চিন্তিত মুখাবয়বের কিঞ্চিত দৃশ্যমান। চিন্তিত ভঙ্গিমায় জানালার দিকে ঘুরে বলে আসে তিহু। অবাধ্য হাওয়ারা তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুষ্টপ্রবল প্রেমিকের ন্যায়। আধভেজা চুল তখনও ছেড়ে রাখা, চঞ্চল হাওয়ার দোল চোখে মুখে ঝাপটা মাখিয়ে বিরক্ত করছে তাকে। ভাজকিত কপালের উপর পড়া বাঁধনহারা একগুচ্ছ চুল বা হাত দিয়ে কানের পেছনে গুজে ফের ধ্যানে মগ্ন হলো সে। কিছুক্ষণ আগেই মির্জা সূচনা ডেকেছিল তাকে। তার কথা অনুযায়ী তিহু যতদূর বুঝেছে, মনোহরা বিবি আর তার স্বামী নীলের ছোট মামা মামি, আর তারা এখানে এসেছেন নীলের বড় মামার বড় ছেলের বিয়ের নিমন্ত্রণ নিয়ে। বিয়ের অনুষ্ঠান সম্ভবত এই মাসের শেষের দিকে, আর বর্তমানে মাসের মধ্যভাগ চলমান। তাই তারা একবারে খানমহলের সকলকে নিয়ে পরশুই জাফলং অর্থাৎ নীলের মামা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আর ঠিক সেখানেই বিপত্তিটা বেঁধেছে। মির্জা সূচনা চান তার তিহুর বাবা মা সহ পরিবারের সকলের সাথে দেখা করতে, আর তাদেরকেও সাথে করে নিয়ে যেতে। তার ভাষ্যমতে যেহেতু নীল নিজে পছন্দ করে তিহুকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছেছে, তাই নিয়ে বা তার পরিবার নিয়ে তার মির্জা সূচনার কোনো আপত্তি নেই। তবে তিনি একবার তিহুর পরিবারের সঙ্গে দেখা করতে চান। শুধু তিনি একা নন, ওয়ালিদ খান স্বয়ংই প্রস্তাব রেখেছেন। এদিকে যার জন্য এত কাণ্ড, তার কোনো হেলদোল নেই। সে দিব্যি নিজের অফিসার পার্টি অফিস নিয়ে ব্যস্ত। এদিকে যত চালা সব হয়েছে তিহুর। দুশ্চিন্তার বিরক্তিতে ভুরকুচকে আসলো তার। হঠাৎই পাশে পড়ে থাকা ইলেকট্রিক ডিভাইসের ভাইব্রেশনে দৃষ্টি কাড়ল তার। চটজলদি মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই কুচকালো, বুড়ো শিথিল হলো তার। ভেতরে সামান্য ভীতি কাজ করলো, মুখে ফুটলো মুস্কি হাসি। রিসিভ করে সালাম দিতেই অপর পাশ থেকে ভেসে আসলো আদার মাখানো এক কণ্ঠস্বর, আম্মাজান। ব্যাস স্নেহপূর্ণ সেই কণ্ঠে দুশ্চিন্তার মুহূর্তেই উবে গেল তিহুর। আহ্লাদি কণ্ঠে বলল, কেমন আছেন আম্মাজান? আপনার তো কোনো খোঁজখবরই নেই। ছেলেটাকে কি ভুলে গেলেন? বাবার এমন কথা এখানে মুস্কি হাসলো তিহু। অপর পাশ থেকে আবারও ভেসে আসলো নওশাদ হকের কণ্ঠ, কি অবস্থা আম্মাজান? পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আব্বু, বেশ ভালোই। আমি তো জানি আমার মেয়ে পড়াশোনা খুব ভালো, আর সে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এজন্যই তো তোমার মাকে ঘন ঘন যেতে বারণ করেছি। কাল আবার তোমার ছোট চাচ্চু যেতে চাচ্ছিল, বলল তোমাকে অনেক মিস করছে, কিন্তু আমিই বারণ করেছি। ছোট্ট চাচুর নাম শুনেই তিহুর চোখগুলো বড় বড় হয়ে গেল। মানুষটা যতটা ভালো ঠিক ততটাই রক্ষণশীল। তিহুর উপর তার যত্নটা যেমন মাত্রাতিরিক্ত, তেমনই বাড়ির অন্যান্য মেয়েদের তুলনায় তার ব্যাপারে অতিরিক্ত রক্ষণশীল তিনি, এমনকি নওশাদ হকের চেয়েও। তিহু চুপ করে থাকায় অপর পাশ থেকে নওশাদ হক বলল, আম্মাজান কি হলো? কিছু না আব্বু, আসলে পড়ছিলাম তো। তুমি পড়ছিলে? জি। আচ্ছা আম্মাজান, আপনি পড়েন, আমি রাখি। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন, ঠিক আছে? নওশাদ হক ফোন রেখে দিতে যেতেই তিহু দ্রুত কণ্ঠে বলল, আব্বু চাচ্চু কি আসবে? না আম্মাজান, আমি মানা করেছি, কিন্তু আপনি যদি চান। দরকার নেই আব্বু, আসলে আমার টেস্ট চলছে তো, আর বাসায় আমার সাথে মাহাও থাকে, তাই। পড়াশোনায় মেয়েরা আগ্রহ দেখে। খানিক মুচকি হাসলেন নওশাদ হক, অতঃপর বললেন, আপনি পড়ুন, এমনিতেই অনেক সময় নিয়েছি। আর বেশি রাত জেগে পড়বেন না, অসুস্থ হয়ে পড়বেন। খাবারগুলো সময় মতো খেয়ে নেবেন, কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ফোন দিবেন। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ, আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ফোন কেটে দিতেই যেন হাত ছেড়ে বাঁচল তিহু। মোবাইলটা দূরে ছুঁড়ে ফেললো। ঠোঁট গোল করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে দরজার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে দৃষ্টি থামলো তার। দ্রুত বিছানা থেকে উঠে কাঙ্ক্ষিত ব্যক্তিটির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে নাহু, তুমি কখন এলে? আর ভেতরে না এসে দাঁড়িয়ে আছো কেন? টেস্ট কেমন হয়েছে? নাহা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ওরে বাবা, এতগুলো প্রশ্ন, কোনটা রেখে কোনটার অ্যান্সার দিব? তিহু হাসলো, কোনোটারই দিতে হবে না, আগে তুমি বসো। না বসতে বসতে একবার তিহু চুলের পানে তাকায়। মাশাআল্লাহ বৌমনি, তোমার চুলগুলো কিন্তু মারাত্মক। বলতে বলতে তিহুর সুদীর্ঘ কেশটা চেয়ে আলতে স্পর্শ করে নাহা। সঙ্গে সঙ্গে দুষ্টু হেসে তিহুর পানে চেয়ে ভুরু উঁচিয়ে বলে, কি ব্যাপার বৌমনি?
একবার আশেপাশে তাকাসে। কোথাও তো আমার ভাইয়াকে দেখছি না। আমি যতদূর জানি ও বাসায়ও নেই। তাহলে অসময়ে তোমার গোসল করার কারণ? নাহার কথার মর্ম বুঝে তিহা আরক্ত হয়ে ওঠে। পরক্ষণে তার কথার জবাবে সে দুষ্টু হেসে বলে ওঠে, মেয়ে দেখি বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে দেখছি। আজই আম্মুর সাথে কথা বলবো। আর আমি ভার্সিটি থেকে এসে ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে ফ্রেশ হতে একটু শাওয়ার নিলাম। ও তাই বলো, আমি ভাবলাম কি নাকি। বাই দ্য ওয়ে, আমি এসেছিলাম তোমাকে ডাকতে। চলো আমার রুমে, আজ জমিয়ে মুভি দেখবো। অনেকদিন ধরেই সিলেক্ট করে রেখেছি। নিহিত, নীরা, রাফা সবাই আমার রুমে। দ্রুত চলো।